জলবায়ু ও বন সংরক্ষণের দাবিতে COP30 সম্মেলনে আদিবাসীদের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর বাধা, দায়ী বিলিয়নিয়ারদের ওপর কর আরোপের দাবি। সৌদি আরবের রিয়াদে পর্দা নামল হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যান পাওয়ার এক্সপোর, বিশ্ব শ্রমবাজারে নতুন দিগন্ত উন্মোচনের আশা। কানাডায় হয়ে গেল উত্তর আমেরিকার সর্ববৃহৎ বাংলা নাট্য উৎসব, অভিবাসী দর্শকদের ভিড়, পরবাসের সংস্কৃতি চর্চায় নতুন মাত্রা। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। জলবায়ু ও বন সংরক্ষণের দাবিতে ব্রাজিলের বেলেমে COP30 সম্মেলনের সামনে বিক্ষোভ করেছেন দেশটির আদিবাসীরা। তাদের অভিযোগ, জলবায়ু আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আদিবাসী গোষ্ঠীগুলোর কণ্ঠস্বর উপেক্ষা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বিক্ষোভকারীরা। এক পর্যায়ে তারা সম্মেলনস্থলে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদকারীরা আরও দাবি জানান, জলবায়ু সংকট সৃষ্টিতে দায়ী বিলিয়নারদের ওপর কর আরোপের। COP30 সম্মেলনে বাংলাদেশ সহ 195টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তবে এবারও যোগ দেয়নি যুক্তরাষ্ট্র। 11 দিনের এই সম্মেলন চলবে 21 নভেম্বর পর্যন্ত। এ বিষয়ে আরও জানাতে ব্রাজিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, জলবায়ু ও বন সংরক্ষণের দাবিতে COP30 সম্মেলনে আদিবাসীরা বিক্ষোভ করছেন, তাদের দাবি দেওয়া কি বলছেন জলবায়ু সম্মেলনের প্রতিনিধিরা? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শাহরিয়ার। আপনি যেটা বলছিলেন, আসলে এখন পুরো বিশ্বের পরিবেশবিদ, পরিবেশ বিজ্ঞানী এবং রাষ্ট্রপ্রধানদের চোখ এখন রয়েছে ব্রাজিলের আমাজন খ্যাত যে জায়গা বেলেম শহরে। কারণ এই বেলেম শহরটি পুরো ঘিরে রয়েছে আমাজন রেইন ফরেস্ট দিয়ে। এবং এবারের যে জলবায়ু সম্মেলন হচ্ছে COP30 বলা হয়, অর্থাৎ 30 বারের মতো আন্তর্জাতিক এই জলবায়ু সম্মেলন ব্রাজিলের বেলেম শহরে হচ্ছে। গত বছর যেটা হয়েছিল আজারবাইজানে। তো এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্যই রাখা হয়েছে আসলে আমাজন বাঁচাও সহ পুরো বিশ্বের বন এবং জঙ্গল বাঁচাও। এবং এই আমাজন নদী এবং আমাজন জঙ্গলের চারপাশ ঘিরে অনেক আদিবাসী বসবাস, যারা আসলে ব্রাজিলিয়ান, পর্তুগাল এইসব আশেপাশে আর্জেন্টিনা থেকে এসে তারা থাকছে। এবং আজকে তৃতীয় দিনের মতো এই বেলেম শহরে চলছে জলবায়ু সম্মেলন। এবং সকাল থেকে যারা আদিবাসী আছে তাদের সব দাবিটা ছিল আসলে জলবায়ু সম্মেলন যে হচ্ছে, এখানে যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা আসছে, পরিবেশবিদরা আসছে, বিভিন্ন তহবিল নিয়ে কথা বলছে, এখানে তাদের দাবি দেওয়া এবং তারা যে ভালনারেবল আছেন জলবায়ুর কারণে, তারা আসলে উপেক্ষিত, এমন একটি দাবি নিয়ে সকালে তারা আসলে এই সম্মেলন কেন্দ্রে আসছেন। তারা সম্মেলন কেন্দ্রে ঢুকতে চেয়েছিলেন, তারা আসলে ঢুকতে পারেননি। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা সেখানে সিকিউরিটি ছিল সেই জন্য সেখানে কিছুটা ধস্তাধস্তি হয়েছে। আসলে এবারে সম্মেলনের শুরু হলো 10 তারিখে, শেষ হবে 21 তারিখে। 10 তারিখ থেকে আজকে তৃতীয় দিন চলছে। আজকে আলোচনা হচ্ছে মূলত স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং সবচেয়ে বড় আজকে আলোচনার যে বিষয়টি মানবাধিকার নিয়ে, অর্থাৎ যেটিকে তারা বলছেন যে এনভায়রনমেন্ট ইথিক্যাল, অর্থাৎ নৈতিকতা এবং মানবাধিকার বিষয়গুলো সারা বিশ্বে উপেক্ষিত থাকে, যেটার সাথে জলবায়ু রিলেটেড। এবং আমাদের দেশে, বাংলাদেশের মতো যে উন্নয়নশীল দেশগুলো আছে, সেগুলো যারা অতি বন্যা, অতি খরা, বেশি গরম, শীতের সময় নানা কারণে জলবায়ুর সমস্যার মুখোমুখি হয়ে তারা যে আসলে এখানকার মানুষগুলো মানবাধিকার থেকে বঞ্চিত, নৈতিকতা তাদের যে উপেক্ষিত হচ্ছে সারা বিশ্বের কাছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং গতবার আজারবাইজানে উন্নত যে দেশগুলো তারা জলবায়ু তহবিলের একটি তহবিল গঠন করার দাবি দেওয়া ছিল উন্নয়নশীল দেশগুলোর পক্ষ থেকে, $1,30,00,000। কিন্তু সেটা এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। বাংলাদেশও আসলে তাদের কণ্ঠ তারা দেখাতে চাচ্ছে, আজকে রেজ করছে যে বাংলাদেশ সহ যারা উন্নয়নশীল দেশগুলো আছে, যে এই জলবায়ু তহবিল উন্নত দেশগুলো যদি না দেয়, তাহলে উন্নয়নশীল দেশগুলোর যে জলবায়ু মোকাবেলার সমস্যা হচ্ছে সেগুলো তারা আসলে মোকাবেলা করতে পারবে না। এবং এই মানুষগুলো সেখানকার মানবাধিকার এবং নৈতিকতা থেকে উপেক্ষিতই থেকে যাবে। আমাদের বাংলাদেশ থেকে 27 জনের একটি ডেলিগেটস বিভিন্ন মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ মন্ত্রণালয় থেকে 27 জনের প্রতিনিধি দল আসছে। এবং আজকে সকালে এসেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। যদিও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের আসার কথা ছিল, উনি এবার আসবেন না বলে আমরা জানতে পেরেছি। তো ইয়াসমিন, ধন্যবাদ আপনাকে। ব্রাজিলের জ্যাক মিউজিয়াম, যেখানে রাখা আছে দেশটির প্রথম প্রেসিডেন্ট উইলিয়াম লুলার ছবি, ব্যবহৃত জিনিসপত্র এবং দুর্লভ কিছু বই রয়েছে যেগুলো তিনি পড়তেন। এখানে আছে উইলিয়াম শেক্সপিয়ারের নিজের হাতে লেখা প্রথম বইও। এই মিউজিয়ামের কথা জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি শাহনাজ ইয়াসমিন। আমি রয়েছি
ব্রাজিলের রাজধানী ব্রাসেলিয়ার বিখ্যাত এক মিউজিয়ামে, যেখানে রয়েছেন এই ব্রাজিলের প্রথম প্রেসিডেন্ট উইলিয়াম লুলা, তার ব্যবহৃত জিনিসপত্র রয়েছেন, তার ওই সময়ের পড়া দুর্লভ কিছু বই। এবং আমি এখানে দেখছি যে উইলিয়াম শেক্সপিয়ারের প্রথম সময়কার কিছু বই, নিজের হাতে লেখা এই বইগুলো সংকলনে রয়েছে এই মিউজিয়ামে। এটা খুবই অবাক ব্যাপার। যারা এখানে ব্রাজিলিয়ান রয়েছে তাদের কাছে, এবং বাংলাদেশি যারা আছেন তারাও বলছেন এই ব্রাজিলে যে এই মিউজিয়ামের মাধ্যমে আসলে শেক্সপিয়ার সহ সেই সময় জন মার্ভেল, তাদের কিছু বইও এখানে রয়েছেন, যেই বইগুলো সংকলনে ছিল সে সময় প্রেসিডেন্ট উইলিয়াম লুলা তার সংগ্রহ, এবং সেগুলো নিয়ে মিউজিয়ামটা তৈরি করা হয়েছে। ওই সময় উইলিয়াম লুলা যেই জিনিসপত্রগুলো ব্যবহার করতেন সেগুলো এখানে আছেন। যারা আসছেন তাদের সাথে কথা বলেছি, তারা খুবই অবাক এবং বিস্ময় নিয়ে এই মিউজিয়াম পরিদর্শন করছেন। উইলিয়াম লুলার ঐতিহ্যবাহী এবং পুরনো একটি মিউজিয়াম থেকে শাহনাজ ইয়াসমিন, নিউজ 24। মানব সম্পদ উন্নয়ন, দক্ষতা বিনিময় ও আন্তর্জাতিক কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হলো হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানপাওয়ার এক্সপো। বাংলাদেশ সহ অংশগ্রহণকারী দেশগুলো তুলে ধরে নিজেদের কর্মবাজারের চাহিদা ও দক্ষ মানব সম্পদের সম্ভাবনা। অংশগ্রহণকারীদের আশা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ে এই ধরনের এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৌদি আরবের রিয়াদ থেকে রুস্তম খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সৌদি আরব রিয়াদ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হলো 4 দিনব্যাপী হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যান পাওয়ার এক্সপো। এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেয় বিশ্বের 18টি দেশের মানব সম্পদ উন্নয়ন সংস্থা, ট্রেনিং ইনস্টিটিউট এবং বিদেশি কর্মসংস্থান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়ার নেতৃত্বে সংশ্লিষ্ট 5টি প্রতিষ্ঠান। বিশ্ব শ্রমবাজারে নতুন দিগন্তের ইঙ্গিত দেন তিনি। আমাদের কর্মীরা ল অ্যাবাইডিং এবং দুই একজন তো থাকে, সবসময় একটা ব্যতিক্রম থাকে, দুই একজন এরকম করে, কিন্তু পার্টিকুলারলি আমাদের কিন্তু বাংলাদেশ শ্রমিকদের সুনাম আছে যে তারা অত্যন্ত পরিশ্রমী, তারা অত্যন্ত আইন মান্য করে এবং তারা তাদের কাজটা মনোযোগ দিয়ে করে। বাংলাদেশ সহ অংশগ্রহণকারী দেশগুলো তুলে ধরে নিজেদের কর্মবাজারের চাহিদা ও দক্ষ মানব সম্পদের সম্ভাবনা। এক্সপোতে মানব সম্পদ উন্নয়নের নতুন প্রযুক্তি, প্রশিক্ষণ মডেল এবং ভবিষ্যতের কর্মবাজারের চাহিদা নিয়ে আয়োজিত হয় একাধিক সেমিনার ও প্যানেল আলোচনা। যারা বিভিন্ন দেশে গিয়ে ওই দেশের কি কি ক্ষেত্রে ডিমান্ড আছে এবং সেটা অ্যানালাইসিস করে, এবং ওই ডিমান্ড যারা তৈরি করছে ওই দেশের কোম্পানিগুলোর সাথে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি, ইউনিভার্সিটি এবং ট্রেনিং সেন্টারের সাথে সংযোগ স্থাপন করে। আয়োজকরা জানান, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মানব সম্পদ উন্নয়নই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি। বক্তারা বলেন, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে, যা ভবিষ্যতের বৈশ্বিক কর্মবাজারে নেতৃত্ব দেবে। অংশগ্রহণকারীরা আশা করেন মানব সম্পদ ও কর্মসংস্থান খাতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ে এই ধরনের এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উৎসব মুখর পরিবেশে কানাডায় হয়ে গেল উত্তর আমেরিকার সর্ববৃহৎ বাংলা নাট্যোৎসব। নাট্যসংঘের আয়োজনে 2 দিনের এই নাট্যোৎসবকে ঘিরে প্রবাসী বাঙালিদের মধ্যে সৃষ্টি হয় উৎসবের আমেজ। কানাডা থেকে লাইলা নুসরাতের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কানাডায় নাট্যসংঘ আয়োজিত 4র্থ নাট্য উৎসব। 2 দিন ব্যাপী এই আয়োজনে অংশ নেয় উত্তর আমেরিকার 6টি নাট্যদল। দর্শকরা উপভোগ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য, চণ্ডালিকা সহ মোট 7টি নাটক। চণ্ডালিকা মঞ্চায়নের পর দাঁড়িয়ে করতালি মাধ্যমে শিল্পীদের অভিবাদন জানান দর্শক। এছাড়া ক্রিস্টি দ্য গেম, ঢাকা ড্রামা সংকটে শয়তান আর আয়োজক দলের গন্ধগোকুল ও রামগুরুর ছানা দর্শকদের মন জয় করে নেয়। আয়োজকরা জানান, প্রবাসী বাংলা সংস্কৃতির ধারা বজায় রাখা এবং নতুন প্রজন্মকে নাটকের সঙ্গে যুক্ত করাই তাদের এই উদ্যোগের লক্ষ্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাপান বিএনপির উদ্যোগে টোকিওতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতি রেজা মীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনির পরিচালনায় এতে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন রুদ্র, সেলিম আহমেদ মোল্লা সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
এ সময় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেমের চেতনায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রবাসেও জিয়ার সৈনিকেরা ঐক্যবদ্ধ বলে জানান তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দুবাইয়ের গ্র্যান্ড এক্সেলসিওর হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব ও অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাত বিএনপির সাবেক উপদেষ্টা মোহাম্মদ আজিম উদ্দিন। সভায় প্রধান অতিথি ছিলেন ইউএই বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী শরাফত আলী। প্রধান বক্তা ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম নওয়াব। স্পেনের বার্সেলোনায় গোপালগঞ্জ অ্যাসোসিয়েশন ইন কাতালোনিয়ার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আব্দুল মুমিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন উদ্দিন খোকন এবং যুগ্ম সাধারণ সম্পাদক লিমন আহমেদ ও ছাদিয়ান আহমেদের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য দেন নাজিব আহমেদ। এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা সাব্বির আহমেদ দুলাল। অনুষ্ঠানে বক্তব্য দেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি আফাস জনি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন বার্সেলোনার সভাপতি শাহ আলম স্বাধীন, স্পেন বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন। পর্যটন নির্ভর দেশ মালয়েশিয়ায় বিশ্বের নানা প্রান্ত থেকে আগত পর্যটকরা এখানে ভিড় করেন স্থানীয় ও আন্তর্জাতিক নানা রেস্তোরাঁয়। দেশটিতে বাংলাদেশি খাবারের সুনাম থাকায় প্রতিদিনই বাড়ছে বাংলাদেশি রেস্টুরেন্টগুলোর জনপ্রিয়তা। রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতান এলাকায় অবস্থিত ভিআইপি রেস্টুরেন্টটি মঙ্গলবার উদযাপন করেছে তাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রায় ২০ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি মালয়েশিয়ায় বসবাস করায় দেশটির বিভিন্ন স্থানে বাংলাদেশি রেস্টুরেন্টের সংখ্যা দ্রুত বাড়ছে। এর মধ্যে প্রবাসীদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠছে ভিআইপি রসনা বিলাস। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের দোয়া ও সহযোগিতা কামনা করেন তারা। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই ইন দ্য ইউকের বার্ষিক সাধারণ সভা। রোববার দুপুরে ইস্ট লন্ডনের একটি ব্যাংকুয়েটিং ভেন্যুতে আয়োজিত এ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী, তাদের পরিবার ও অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফর রহমান, চিফ ইলেকশন কমিশনার শাহগীর বখত ফারুক এবং নির্বাচন কমিশনার দেওয়ান গাউস সুলতান ও ব্যারিস্টার নাজির উদ্দিন চৌধুরী বাবর। নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন। ৩২ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সিরাজুল বাসির চৌধুরী সভাপতি, ব্যারিস্টার মোহাম্মদ কামরুল হাসান সাধারণ সম্পাদক এবং সৈয়দ জাফর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন। অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে আমাদের নতুন কমিটি ঘোষণা করা হলো এবং সেই কমিটি আমরা আগামী ২ বছরের জন্য নির্বাচিত হয়েছি এবং ২ বছরে আমাদের অনেক পরিকল্পনা আছে। আমাদের ক্যারিয়ার হলো affiliated within university. I am extremely pleased আর আমার লাগে একটা প্রিভিলেজ এন্ড অনার টু বি অ্যাট দিস ইভেন্ট। নিখোঁজের ১১ বছর পর দেশে ফিরলেন ৪ সন্তানের জননী সান্ত্বনা। ভারতের পেট্রোপোল সীমান্ত দিয়ে বেনাপোলে পৌঁছান তিনি। দুই দেশের ইমিগ্রেশনের কার্যক্রম শেষে সংশ্লিষ্টদের মাধ্যমে সান্ত্বনাকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। সান্ত্বনার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাস্তিপুর গ্রামে। ৪ সন্তানের জননী ছিলেন তিনি। ১১ বছর আগে হঠাৎ নিখোঁজ হন। দিশেহারা হয়ে পড়েন স্বজনরা। স্বজনরা জানান, মানসিকভাবে অসুস্থ ছিলেন সান্ত্বনা। নিখোঁজের পর জানতে পারেন সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েন তিনি। পরে পুলিশের হাতে আটকের পর দীর্ঘদিন দেশটির কানপুরের একটি আশ্রয় কেন্দ্রে ছিলেন। গত বছরের ১৭ জুলাই খোঁজ পাওয়া যায় পশ্চিমবঙ্গের বেসরকারি সংস্থা ঈশ্বর সংকল্পের সমন্বয়ক তপন প্রধানের মাধ্যমে। বাংলাদেশি সংবাদকর্মী ও ফটো সাংবাদিক শামসুল হুদা দীর্ঘদিনের প্রচেষ্টার মাধ্যমে অবশেষে সান্ত্বনাকে ফিরে পান তার পরিবার। প্রতিবন্ধী, সে প্রায় ১২ বছর পূর্বে ইন্ডিয়ায় গেছিল। বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ ইন্ডিয়া থেকে নিয়ে এসে আমাদের অবগত করেন। আমরা জানতে পারলাম যে বোম্বের একটা শেল্টারে তাকে পাওয়া গেছে। সেই শেল্টার থেকে আমার সঙ্গে যোগাযোগ করার পর তার পরিবারকে আমি খুঁজে বের করি। ১৬ মাস পর
এই কাগজপত্রে যত তখন জটিলতা ছিল, প্রাতিষ্ঠানিক জটিলতা ছিল, সবকিছু শেষ করে সান্ত্বনাকে আমরা আজকে ফিরিয়ে আনতে পারলাম। এদিকে সান্ত্বনা সীমান্ত পেরিয়ে দেশের মাটিতে পা রাখলে বুকে জড়িয়ে আনন্দে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা, উচ্ছ্বসিত এলাকাবাসীও। 12-13 বছর আমার মাকে আমি দেখি না। আমার আরো 3 ভাই আছে, ওরা আমার মার জন্য কান্নাকাটি করে। আল্লাহর রহমতে আমি খুব সুখী। এই 11-12 বছর পর আমার মাকে আমি পাইলাম ফিরে, এর থেকে আর আমি কি সুখী। 12 বছর আমি অনেক কান্নাকাটি করছি, অনেক টেনশন করছি, চিন্তা করছি। আমার মা কানাই মরে গেছে এই মাইয়ের সঙ্গে। তা আপনার ঘরে আল্লাহ ভালো করুক। আপনি আমার মন শান্তি করে দিয়েছেন, আমার মন জয় করে দিয়েছেন। ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকতা শেষে সান্ত্বনাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। সেখান থেকে সাংবাদিক শামসুল হুদার মাধ্যমে একটি বেসরকারি সংস্থা তাকে পরিবারের কাছে হস্তান্তর করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘিরে আওয়ামী লীগের কথিত লকডাউন ঘিরে জনমনে বাড়ছে শঙ্কা। ভীতি কাটাতে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বিশেষ নিরাপত্তা ছক কষেছে ডিএমপিও। নাশকতা প্রতিহতের ঘোষণা দিয়ে বুধবার রাতে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। এ সময় সন্ত্রাসীদের ধরে পুলিশে দেওয়ার আহ্বান জানান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। রাজধানীতে হঠাৎ বেড়েছে চোরাগুপ্তা হামলা। ফ্লাইওভার থেকে শুরু করে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল কিংবা প্রাইভেট কার থেকেও রাতের আধারে এই ককটেল হামলা চালাচ্ছে দুর্বৃত্তরা। 13 নভেম্বর আওয়ামী লীগের অনলাইনে ডাকা কথিত লকডাউন কর্মসূচি ঘিরে জনমনে আছে উদ্বেগ, উৎকণ্ঠা। জ্বালা গাড়ির মধ্যে দিলে অনেক ক্ষয়ক্ষতি আমাদের গাড়ির, তারপরে আবার মনে করেন নিজের জীবনের নিরাপত্তা নাই। বাসে বসে আগুন ধরা এটা তো ঠিক না, এটা দিলে তো মানুষের ক্ষতি হবে। বৃহস্পতিবার শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে নিরাপত্তার চাদরে ট্রাইব্যুনাল এলাকা। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। শুধু এই এলাকা নয়, পুরো রাজধানী জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট, তল্লাশি চালানো হচ্ছে সন্দেহভাজনদের। সাধারণ মানুষও কিছুটা আতঙ্কিত। গাড়ি ঘোড়া একটু কম দেখতেছি এবং জনসাধারণও খুব হালকা অনেক ফাঁকা লাগতেছে। মনের মধ্যে যে আগের একটা ভয়, ভীতি, ওইটা আবার ফিরে আসবে এটা আমরা কখনো আশা করি নাই। গণহত্যা ও মানবতা বিরোধী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরেই নাশকতা করে তা ভিডিও ছড়াচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেখতেছি বাস নেই, মানে মানুষ আতঙ্কিত হয়ে আছে, বাসের পরিমাণও কমে গেছে। এখন যাওয়া নিয়ে আমরা উদ্বিগ্ন হয়ে আছি যে কি করা যাবে। এখন আমাদের বের হতে হচ্ছে। এখন আমার বাসায় চাল নাই, ডাল নাই, এটার জন্য আমাদের দিনমজুরের মতন আমাদেরকে বেরোইতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও প্রস্তুত থাকার কথা জানালেও তাদের চোখ ফাঁকি দিয়ে বিচ্ছিন্নভাবে একের পর এক আগুন সন্ত্রাস ভাবাচ্ছে নগরবাসীকে। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। 13 নভেম্বর তারা ঢাকায় একটা করা বা এরকম কিছু পরিকল্পনা করছে, এগুলো আমাদের নজরে এসেছে। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। নাশকতা প্রতিরোধের ঘোষণা দিয়ে বুধবার রাতে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। এ সময় সন্ত্রাসীদের ধরে পুলিশে দেওয়ার আহ্বান জানান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো অরাজকতা প্রতিহত করতে মাঠে থাকবে শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন। যেখানে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস দেখবেন, সেখানে জনগণকে বিপন্ন করার জন্য পরিকল্পনা দেখবেন, তাদেরকে ধরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেবেন। এছাড়া আওয়ামী লীগকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। নিরাপত্তা চাদরে ঢাকা পুরো রাজধানী। মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ ও বিজিবি সদস্য। আইন শৃঙ্খলা বাহিনী বলছে নগরবাসীকে সাথে নিয়েই মোকাবেলা করা হবে এই আগুন সন্ত্রাস। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে হুমকি ধামকি না দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে কয়েকটি রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নানা শর্ত জুড়ে দিয়ে যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে তারা পতিত স্বৈরাচার ফেরার পথকে সুগম করছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় তারেক রহমান আরও বলেন, এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি বিশেষ কোনো দলের ইচ্ছা পূরণ করবে নাকি গণমানুষের পাশে থাকবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, যেখানে বিএনপির সিনিয়র নেতাদের পাশাপাশি যোগ দেন বিভিন্ন দলের ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা। 7 নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বাস্তবতা তুলে ধরেন তারা। শহীদ জিয়া রহমান সেই অর্থনীতি, সেই সমাজতান্ত্রিক অর্থনীতি বাতিল করে এদেশে বৈধবাজার অর্থনীতি শুরু করে দিয়ে গেছে।
7 নভেম্বরের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি সহ আরো নানা বিষয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন 7 নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু আর মিত্র চিহ্নিত করার দিন। ঐতিহাসিক 7 নভেম্বর সম্পর্কে অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কোনো রাজনৈতিক দল। হুমকি ধামকি না দিয়ে নির্বাচন করে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। বলেন কোনো বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য 24-এর গণ অভ্যুত্থানে প্রাণ দেয়নি অসংখ্য মানুষ। বিপ্লবীর চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। পলাতক স্বৈরাচারী সহযোগীরা গত কয়েকদিনে আমরা দেখছি খোদ রাজধানীতে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে। ফ্যাসিবাদী বিরোধী শক্তির করণীয় সম্পর্কে এটা একটা সতর্ক বার্তা হতে পারে বলে আমার কাছে মনে হয়। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। আলোচনায় আসে গণভোট প্রসঙ্গ। তারেক রহমান বলেন হাজার হাজার কোটি টাকা খরচ করে গণভোট করার চেয়ে দেশে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে একটি দলের পাশে থাকবে নাকি জনগণের প্রত্যাশা পূরণ করবে। গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা সকলকে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য দেশের গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান জানাই। এখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে নাকি দেশের গণতান্ত্রিক আমি জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে। তারেক রহমান বলেন জুলাই সনদে যে অঙ্গীকার করা হয়েছে তা পূরণ করবে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার ব্যাপারে বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে।